এবারে আমাদের দ্বিতীয় পয়েন্টে আসা যাক। দ্বিতীয় পয়েন্টে আমি বলেছিলাম যারা গাছ নিজের হাতে তৈরি করতে চান, অর্থাৎ বীজ থেকে চারা তৈরি করে তাতে গ্রাফট করতে চান, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখন বলতে চলেছি। বীজ থেকে যারা চারা তৈরি করতে চান, অর্থাৎ রুট স্টক নিজের হাতে তৈরি করতে চান, তাদের জন্য শুরু করব। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, বাজার থেকে নার্সারি থেকে আপনি গাছ কিনে আনছেন টবের জন্য, ঠিক আছে, কিন্তু আপনি কখনোই কম্পিট করতে পারবেন না যারা নিজের হাতে বীজ থেকে ডোয়ার্ফিং রুট স্টকে গ্রাফট করেছে তাদের সাথে। আপনি 5 বছরে গাছের যত গ্রোথ করতে পারবেন, যত শেপ দিতে পারবেন, যে মানুষটা বীজ থেকে চারা তৈরি করে গ্রাফট করে তাকে শেপ দিয়েছে, সে আপনার একই রকম গাছের শেপ দাঁড় করিয়ে দেবে 2 থেকে 2.5 বছর, অর্থাৎ অর্ধেক সময়। ইনিশিয়াল ফিউ ইয়ার্সে, ইনিশিয়াল শুরুর কিছু বছরে আপনি তাকে ধরতে পারবেন না, তাকে ছুঁতে পারবেন না। তার গাছের গ্রোথ, তার গাছের হেলথ সবসময় আপনার কিনে আনা গাছের থেকে অনেক বেশি ভালো হবে। শুধু তাই নয়, ডিজিজ রেজিস্ট্যান্সও হবে। আর যারা রুট স্টক সিলেকশনের মাধ্যমে গাছ তৈরি করবেন, অর্থাৎ ডোয়ার্ফিং রুট স্টক, যে সমস্ত রুট স্টকে গাছ লাগালে সেগুলো ডোয়ার্ফ থাকে, তাদের কথাই আলাদা। তারা অত্যন্ত শৌখিন বাগানি, সেটা করলে তো আর কথাই নেই। টবের জন্য একদম পারফেক্টলি পারফেক্ট গাছ তারা তৈরি করতে পারবেন। শুরু করব সিড সিলেকশন টু রুট স্টক সিলেকশন। আমরা কোন গাছকে বা কোন গাছের বীজকে বা কোন ভ্যারাইটিকে রুট স্টক হিসাবে সিলেক্ট করব, এই প্রশ্ন প্রচুর মানুষ আমাকে করে থাকেন। এখানে কয়েকটা কথা আমি বলে দিই। কিছু নন রুট স্টক যেগুলো ডোয়ার্ফিং নেচার দেখায়, তার মধ্যে উল্লেখযোগ্য ভেল্লাই কলম্বাম, 13-3, 13-1, কুরাকান, ওলুর, গুলাব খাস এবং আরো অনেক পলিএমব্রায়োনিক ভ্যারাইটি। পলিএমব্রায়োনিক অর্থাৎ যে সমস্ত বীজে মাল্টিপল এমব্রায়ো থাকে, খুব সহজে বলতে গেলে যে সমস্ত বীজ পুঁতলে 3-4টে গাছ বেরোয়, সেইগুলোই হচ্ছে পলিএমব্রায়োনিক ভ্যারাইটি। যে কোনো পলিএমব্রায়োনিক ভ্যারাইটির রুট স্টকই কিন্তু ডোয়ার্ফিং নেচার দেখায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভেল্লাই কলম্বাম, ওলুর, কুরাকান, এইগুলো। আমার পছন্দের ডোয়ার্ফিং রুট স্টক হলো ভেল্লাই কলম্বা। এখানেই আপনারা প্রশ্ন করবেন ভেল্লাই কলম্বামের গাছ কোত্থেকে পাবো দাদা? যে কোনো একটা নন নার্সারি, ওয়েল এস্টাবলিশড নার্সারি থেকে ভেল্লাই কলম্বামের একটা গাছ কিনুন, বা 2টো বা 5টা গাছ কিনুন। 2 বছর পর, 3 বছর পর তার থেকে ফল নিন, সেই ফলগুলোর আঁটি থেকে গাছ তৈরি করে এবার আপনি বাগান তৈরি করুন। এটাই বেস্ট মেথড। রুট স্টক কেউ বিক্রি করে না, আপনি রুট স্টক কোথাও কিনতে পাবেন না, পৃথিবীর কোথাও রুট স্টক কেউ বিক্রি করে না। খুব কম জায়গাতে, অন্তত ভারতবর্ষে খুব কম জায়গাতে রুট স্টকের গাছ বিক্রি হয়, তাই ওটা আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। এছাড়া আর কোন কোন ভ্যারাইটি রুট স্টক আপনি তৈরি করতে পারেন যেগুলো ভালো রেজাল্ট দেখাবে? আমি সবসময়ই বলি, যদি এত কিছু মাথায় না রাখতে পারেন তাহলে আপনি সবসময় চুজ করুন আপনার লোকালিটিতে যে সমস্ত গাছ রয়েছে। আমার বাড়ি এখানে, আমার বাড়ির 1 কিলোমিটার দূরে একটা রানী পছন্দের গাছ রয়েছে, তাহলে আমি রানী পছন্দের বীজের গাছ থেকেই চারা তৈরি করব, সেটাকে রুট স্টক হিসাবে ইউজ করব। বা একটা আননোন গাছ রয়েছে, সেটা খেতে যথেষ্ট খারাপ, ভালো নয়, আম হয়, পাকে পড়ে যায়, পাখিতে খায়, প্রচন্ড টক, ফাইবার আছে, কিন্তু সেই গাছটা আপনার এরিয়াতে, আপনার এলাকাতে বহু বছর যাবত রয়েছে, সেই গাছের বীজকে রুট স্টক হিসাবে ইউজ করুন, সেই গাছের বাচ্চাকে রুট স্টক হিসাবে ইউজ করুন, তাহলে অনেক ভালো রেজাল্ট দেখাবে। কারণ সেই গাছের জেনেটিক্স, সেই গাছের জিনোটাইপ অনেকটাই মডিফাই হয়, ফেনোটাইপ অনেকটাই মডিফাই হয় ওই লোকাল এনভায়রনমেন্টে। তাই কোনো রুট স্টক যদি আপনি না পান, আপনি কি নেবেন বুঝতে পারছেন না, ঠকে যাচ্ছেন, ভেল্লাই কলম্বাম পাচ্ছেন না, 13-3, 13-1, কুরুক্কান, ওলুর, গুলাব খাস, এগুলো কিচ্ছু পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন লোকাল
যে সমস্ত গাছগুলো বেড়ে উঠেছে জংলা আম গাছ, সেইখানকার গাছের গোড়া থেকে চারাগুলো তুলে আনুন বা আম এনে বসিয়ে রুট স্টক হিসাবে ব্যবহার করুন। খুব ভালো ডিজিজ রেজিস্ট্যান্সি অ্যাটলিস্ট আপনাকে দেখাবে, সেটা ডোয়ার্ফিং নেচার দেখাক না দেখাক, ডিজিজ রেজিস্ট্যান্সি টবের গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু দেখাবে। যখনই টবে গাছ করছেন তখনই আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিন্তু কৃত্রিম কৃত্রিম উপায়ে কৃত্রিম পরিস্থিতিতে গাছ করছেন। ওই গাছের জন্ম কখনোই পৃথিবীর কোনো গাছের জন্ম যেগুলো ন্যাচারালি আমাদের পৃথিবীতে রয়েছে তাদের জন্ম টবে হওয়ার জন্য হয়নি, তাদের জন্ম মাটিতে হওয়ার জন্য হয়েছে। আপনি তাকে যখনই টবে বসাচ্ছেন তখনই তাতে সমস্যা আসতে শুরু করে। তাই আপনাকে ডিজিজ ফ্রি রুট স্টক, যে সমস্ত ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি রয়েছে সেগুলো থেকে নিতে হবে এবং তার জন্য গুরুত্বপূর্ণ আপনার লোকাল ভ্যারাইটি সিলেকশন। দ্বিতীয় পয়েন্ট, আপনি বীজ কি করে জার্মিনেট করাবেন। সব সময় চেষ্টা করবেন, আমি জানি অনেকে বলেন দাদা আমি 20টা বীজ পুঁতলাম মাত্র 3টে বীজ ফুটে বেরোলো। প্রথম ক্লাস 2তে আমরা পড়েছি যে 3টে জিনিস বীজ অঙ্কুরোদ্গমের জন্য লাগে, সেই 3টে জিনিস সূর্যালোক, জল এবং মাটি, এবং সেই জায়গাতে হাওয়া থাকতে হবে, বায়ুর উপস্থিতি থাকতে হবে। এইখানে আমি বলি এর কোনো একটা জিনিসের যদি অভাব হয় তাহলে কিন্তু অঙ্কুরোদ্গমে বাধা সৃষ্টি হয় এবং অঙ্কুরোদ্গম হয় না। তাই এই 3টে জিনিস মেনটেন করবেন এবং এই 3টে জিনিস মেনটেন করার পরও যদি আপনার রুট স্টক তৈরি না হয় অর্থাৎ অঙ্কুরোদ্গম না হয় বীজ থেকে, তাহলে আমাকে কৃত্রিম উপায় নিতে হবে। কি সেই কৃত্রিম উপায়? হ্যাঁ, বীজ অঙ্কুরোদ্গমের জন্য কোন হরমোন দায়ী? কোন হরমোন বীজ অঙ্কুরোদ্গম করায়? জিববেরেলিক অ্যাসিড বা জিববেরেলিন। জিববেরেলিন নামক হরমোনই কিন্তু বীজ থেকে অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে। তাই কোনো একটা বীজে যদি, সেটা আপনার পক্ষে জানা সম্ভব নয়, খালি চোখে বোঝা সম্ভব নয়, উইদাউট কেমিক্যাল টেস্টিং বোঝা সম্ভব নয় যে কোন বীজে জিববেরেলিন পর্যাপ্ত রয়েছে কোন বীজে নেই। তাই জন্য যদি আপনারা 0.001% জিববেরেলিক অ্যাসিড প্রতি লিটারে 1 ml মিশিয়ে একটা সলিউশন তৈরি করেন, ধরুন আপনি 20টা বীজ লাগাবেন, তাহলে সেই 20টা বীজকে ভেজানোর জন্য আপনার 4 লিটার জল লাগবে। তাহলে 4 ml 0.001% জিববেরেলিক অ্যাসিডের জল সলিউশন তৈরি করুন এবং তাতে সারা রাত বীজগুলোকে ডুবিয়ে রাখুন। নিয়ারলি 99% বীজ অঙ্কুরোদ্গম করে যাবে কিছুদিনের মধ্যে। বীজ কাটার, মুখটা কাটার, পেছন কাটার কোনো দরকার নেই, বা ওপরের খোলটাকে ছাড়িয়ে ভেতর থেকে সিড কার্নেল বের করে সেটাকে লাগানোর কোনো দরকার নেই। অ্যাজ ইট ইজ আম খাওয়ার পরে সেই বীজটাকে শুকিয়ে নেবেন 3 থেকে 4 দিন। শুকিয়ে গেল বীজটা, এবারে সেই বীজটাকে আপনি জিববেরেলিক অ্যাসিড সলিউশনে ডোবালেন, সারা রাত রাখলেন, তারপরে মাটিতে পুঁতে দিলেন। কি করে পুঁতবেন? বীজকে সব সময় হরাইজন্টালি প্লেস করবেন, অর্থাৎ মাটিতে জাস্ট ফেলে দেবেন। একটা বীজকে মাটিতে ফেললে যেরকম ভাবে পড়বে সেটাই তার পজিশন, গাঁথবেন না কখনো লম্বালম্বি ভাবে, বীজ ফেলে দেবেন। ফেলে দিয়ে ওপরে 1.5 থেকে 2 ইঞ্চি মাটি দেবেন। একটা জায়গাতে বেড তৈরি করলেন, যেরকম ভাবে আলু লাগানো হয়, যেরকম ভাবে শস্য লাগানো হয়, একটা বেড তৈরি করলেন। আপনার যত বীজ আছে তার উপর ডিপেন্ড করে আপনি কতটা বেড তৈরি করবেন। একটা বেড তৈরি করলেন, সেই বেডে বীজগুলোকে ফেলে দিলেন, নির্দিষ্ট গ্যাপ দিয়ে 5 ইঞ্চি 6 ইঞ্চি গ্যাপ দিয়ে এবারে তার উপরে 1.5 থেকে 2 ইঞ্চি মাটি দিয়ে দিলেন, একদম ঝুনো মাটি, একদম ঝুড়ো মাটি দিয়ে দিলেন, কাদা মাটি নয়, একদম ঝুড়ো মাটি দিয়ে দিলেন। যদি মাটি না পান তাহলে রাইস হাস্ক, ধানের চিটে ব্যবহার করবেন, ওপরে ছড়িয়ে দেবেন, বা ওপরে খড় বিছিয়ে দেবেন, একদম ঘন করে খড় বিছিয়ে দেবেন। দেখবেন 15 থেকে 20 দিনের মাথাতে গাছ ফুটে বেরোবে। সেই গাছগুলো যখন 10 থেকে 12 ইঞ্চি হবে, অর্থাৎ প্রথম 2টো পাতা পুরোপুরি ভাবে ম্যাচিওর হয়ে যাবে। প্রথম যে 2টো পাতা বেরোয় সেই 2টো পাতা পুরোপুরি ভাবে ম্যাচিওর হয়ে যায়। তারপরে সেই বীজটাকে শিকড় সমেত সেই মাটি থেকে তুলবেন। শিকড় বেশি দূর যাবে না, এর থেকে বেশি শিকড় যাবে না, ম্যাক্সিমাম 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি শিকড় যাবে। খুব সহজেই অল্প মাটির সাথে ওইটাকে তুলে নিয়ে টবে প্রতিস্থাপন করবেন। কত ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন? 6 থেকে 8 ইঞ্চি। 6 থেকে 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন এবং
মনে রাখবেন সেই গাছে কখনোই বেশি জল চায় না, মাটি শুকালে তবেই জল দেবেন। দুটো পাতার দ্বারা যতটা জল বাষ্পমোচন হওয়া সম্ভব ততটাই বাষ্পমোচন হবে, বাকি জলটা কিন্তু টবে পড়ে থাকবে। তাই জন্য অতিরিক্ত বড় টবে যদি আপনি বীজ লাগিয়ে সেখানে গ্রো করেন তাহলে, বা ছোট চারা লাগান, তাহলে কিন্তু সেটাতে পচে যাওয়ার চান্স থাকে। তাই 6 থেকে 8 ইঞ্চি পটে ফার্স্ট আপনি রোপণ করবেন আপনার সিডলিং। এই ছিল দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, কি করে আমরা রুট স্টক সিলেক্ট করব। রুট স্টক সবসময় চেষ্টা করবেন টবের গাছের জন্য পলিএমব্রায়োনিক রুট স্টক। আমি আগেও বলেছি, আর একটু ক্লিয়ার করে দিই। পলিএমব্রায়োনিক রুট স্টক সহজে চেনা যায় যখন মাটি থেকে একটা বীজ থেকে 3-4টে ডাল বেরোচ্ছে। 3-4টে ডাল যদি বেরোয় তাহলে বুঝবেন পলিএমব্রায়োনিক। কিন্তু 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 অনেক সময় ফলস পলিএমব্রায়োনিক ইমপ্রেশন তৈরি করে অনেক সিডলিং। কি হয়, একটাই ডাল বেরোয়, সেই একটাই ডাল কোনো পোকাতে কেটে দেয়। তাই তখন আমরা দেখতে পাই অ্যাপাইকাল ডমিনেন্সের ঠিক উল্টো। অ্যাপাইকাল ডমিনেন্সে কি হয়, যে আশেপাশের ডালগুলোকে না বাড়তে দিয়ে মাঝের ডালটা বেড়ে যাচ্ছে। অ্যাপাইকাল ডমিনেন্স যখন অক্সিন মাঝের ডালে চলে আসে, সেটা নিয়ে পরে কথা বলবো। অ্যাপাইকাল ডমিনেন্সের ঠিক উল্টোটা হয়, অর্থাৎ মাঝের ডালটা যে মেন কাণ্ডটা বেরিয়েছিল সেটা কেটে দিয়েছে কোনো পোকা, একদম পাতলা তো বীজ থেকে বেরিয়েছে সদ্য, সেটাই কেটে দিয়েছে। তখন কিন্তু তার গোড়া থেকে 7টা 8টা 10টা করে ডাল বেরোতে থাকবে একদম ছোট অবস্থায় বীজ থেকে। সেটা কিন্তু পলিএমব্রায়োনিক নয়। তাই জন্য যখনই পলিএমব্রায়োনিক কিনা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা জানার জন্য অবশ্যই বীজটাকে ভালো করে দেখবেন তোলার পরে ওটাতে কোনো কাটা ডাল আছে কিনা। যদি কাটা ডাল থাকে এবং তার সাইড থেকে অনেকগুলো বেরিয়ে যায়, একদম বীজ থেকেই বেরোচ্ছে অনেকগুলো, ওপর থেকে নয়, বীজ থেকেই বেরোচ্ছে, কিন্তু তার মাঝে একটা কাটা ডাল, আপনারা দেখতে পাচ্ছেন না, ভিডিওতে ছবিতে দেখাচ্ছি, এগুলো কিন্তু পলিএমব্রায়োনিক নয়, এগুলো পলিএমব্রায়োনিকের মতো এফেক্ট দেখাবে না। এইবারে আসি পরের পয়েন্ট। পলিএমব্রায়োনিক ধরুন আপনি পেয়ে গেলেন খাঁটি পলিএমব্রায়োনিক, 4টে ডাল বেরিয়েছে। কি করবেন আপনি, কোন ডালে গ্রাফট করবেন? আপনি কি 4টেই বড় করবেন? না, 4টে ডালের মধ্যে সবচেয়ে হেলদি মাঝের ডালটা আপনি রাখবেন, মাঝের কাণ্ডটা আপনার রাখবেন, ডাল বলা ভুল হচ্ছে, কাণ্ড, মাঝের নরম কাণ্ডটা রাখবেন। বাকি 3-4টে যতগুলো কাণ্ড বেরিয়ে থাকবে ছোট ছোটগুলো, সেগুলো সমস্ত ভেঙে দেবেন। অ্যান্টি ফাঙ্গাল কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট ভেঙে দেবেন। ভেঙে দিয়ে মাঝেরটা রাখবেন, একটাই উঠবে, সেইটাতে গ্রাফট করবেন। কখনোই একটা পলিএমব্রায়োনিক ভ্যারাইটি গোড়া থেকে 3টে ডাল বেরিয়েছে, আপনি ভাবছেন এগুলোকে বড় করে আমি 3টেতে গ্রাফট করে দেবো, খুব ভালো শেপ নেবে, একদমই নয়। সব সময় ব্রাঞ্চিং নিতে হয় 65 সেন্টিমিটার থেকে 75 সেন্টিমিটারের মধ্যে, সেটা আমি ট্রেনিং নিয়ে আবার বলবো। কিন্তু মাটি থেকে গোড়া থেকে একদম টপ থেকে মাটি থেকে যেন 3-4টে ডাল না বেরোয়, মাটি থেকে যেন একটাই ডাল থাকে। তার জন্য আপনাকে রুট স্টকটাকে সেভাবে সিলেক্ট করতে হবে, বাচ্চাটাকে সেভাবে সিলেক্ট করতে হবে। বাচ্চাটার অনেকগুলো ডাল আপনাকে কেটে দিয়ে মাঝের ডালটা রাখতে হবে। যদি আপনি এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই, অনেকে জিজ্ঞেস করেন যে দাদা মাতৃ গাছের মতো ফল কোন গাছে পাবো বীজের চারা করলেও? কারণ মাতৃ গাছ থেকে যদি আমি বীজ নিই, সেই গাছেটা ধরুন আম্রপালির একটা খেলাম, আম খেলাম, সেটা থেকে বীজ ফেললাম, সেটা থেকে কি আম্রপালির বৈশিষ্ট্য থাকবে? না। কোনো মনোএমব্রায়োনিক, অর্থাৎ যে বীজ ফেলার পরে সেখান থেকে একটাই ডাল বেরিয়েছে, সেই সমস্ত সাধারণভাবে বলা যায় চেনার জন্য, যে মনোএমব্রায়োনিক ভ্যারাইটিগুলো থেকে কখনোই আপনি তার মা গাছের সম্পূর্ণ গুণ চাইতে পারেন না, এক্সপেক্ট করতে পারেন না। কোথায় আপনি মা গাছের সম্পূর্ণ গুণ পাবেন? পলিএমব্রায়োনিক থেকে। অর্থাৎ আপনি যে ভ্যারাইটিটা পলিএমব্রায়োনিক, আমাদের নন পলিএমব্রায়োনিক গুলো কি, নন পলিএমব্রায়োনিক গোলাপ খাস আমাদের পলিএমব্রায়োনিক ভ্যারাইটি, অলুর, পুরাকান, ভেল্লাই কলম, এগুলো আমাদের পলিএমব্রায়োনিক ভ্যারাইটি। এগুলো কি হবে, এই ভ্যারাইটিগুলো যখন আমরা ফেলবো, বীজ পুঁতবো, ওই গাছ থেকে আম খেয়ে, একটা ভেল্লাই কলম আম গাছ, সেখান থেকে একটা আম খেলাম, সেই বীজটা মাটিতে ফেললাম, সেখান থেকে 3-4টে ডাল বেরোবে। 3-4টে ডালের মধ্যে
শুধুমাত্র মাঝের ডাল যেটা সবচেয়ে মোটা হয়েছে বা যেটা সবচেয়ে হেলদি রয়েছে সেই ডালটাতে বা সেই কাণ্ড থেকে যে গাছ তৈরি হচ্ছে সেটাই তার মা গাছের মতো বৈশিষ্ট্য দেখাবে। পুরোপুরি ভেল্লাই কলম আমের থেকে তৈরি হওয়া গাছ, বীজের গাছ, মাঝের যে কাণ্ডটা বেরোবে তার থেকে হওয়া আমটাও কিন্তু ভেল্লাই কলম আমই হবে। সাইডের যে অনেকগুলো ডাল বেরোচ্ছে সেগুলো থেকে কিন্তু যে ফল হবে সেটা ভেল্লাই কলম আমের মতো নাও হতে পারে। তাই জন্য আপনি যদি ভেল্লাই কলম আমের ক্যারেক্টার নিতে চান, ডোয়ার্ফ থাকবে, তাই চারিদিকের ছোট ছোট কাণ্ডগুলো কেটে দিয়ে মাঝের কাণ্ডতেও আপনাকে গ্রাফট করতে হবে। আর আপনি যদি গাছটাকে বড় করতে চান, ভেল্লাই কলম আম নিতে চান, তো ওয়েল অ্যান্ড গুড, ওইটাকেই আপনি বড় করুন, পেয়ে যাবেন। তো এই ছিল পলিএমব্রায়োনিক, একটা ছোট্ট ধারণা দিয়ে দিলাম। এটা নিয়ে একটা বিশাল বড় ভিডিও করা সম্ভব, কিন্তু একটা ছোট ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। আর একটা পয়েন্ট আপনাদেরকে বলে দিই, যখন বীজগুলো পুঁতবেন, অনেকে আমাকে এখানে জিজ্ঞেস করবেন, দাদা আমরা কি টবে ডাইরেক্ট বীজ পুঁতবো? দেখুন, টবে ডাইরেক্ট বীজ পুঁতলে অনেক সময় ফেল হওয়ার চান্স হয়, অনেক সময় আপনি জলটা মেনটেন করতে পারেন না। মাটির ক্ষেত্রে জল মেনটেনেন্সের কোনো ব্যাপার নেই, একটু কম বেশি হলে কোনো অসুবিধা হয় না। যদি আপনি টবে বীজ পোতেন, সেখানে একটু জল বেশি হলো বীজ পচে যাবে, একটু জল কম হলো সেখানে বীজের অঙ্কুরোদ্গম হবে না। তাই জন্য চেষ্টা করবেন মাটিতে খড় বিছিয়ে দেবেন, প্রথমে বীজগুলো পুঁতে তাতে খড় বিছিয়ে দেবেন। পোতা বলা ভুল, ফেলে তার উপর সামান্য মাটি ছড়িয়ে খড় বিছাবেন, এবং সেটা করবেন সেমি শেড এরিয়াতে। ফুল সান এক্সপোজড এরিয়াতে বীজের অঙ্কুরোদ্গম হতে একটু মুশকিল হয়। তাই জন্য দেখবেন আম গাছের গোড়াতে প্রচুর পরিমাণে আম জন্মায়। শুধুমাত্র এটার জন্য নয় যে ওই গাছ থেকে আমগুলো পড়ে ওইখানে হয়েছে, এটাও একটা কারণ, ওই জায়গাতে সেমি শেড এরিয়া, তাই জন্য ওখানে অঙ্কুরোদ্গম ভালো হয়। একদম কড়া রোদের থেকে সেমি শেড এরিয়াতে, আর আপনি যদি সেমি শেড এরিয়া না থাকে তাহলে খড়ের লেয়ারটা উপরে আর একটু থিক দিন, তাহলেই হবে। তো এই ছিল রুট স্টক কি করে তৈরি করবেন তার কয়েকটা পয়েন্ট। এইবারে বলে দিই কবে গ্রাফট করবেন। যদি আপনি এপিকটাইল গ্রাফট অর্থাৎ স্টোন গ্রাফট করেন, বাচ্চা আমি গ্রাফটিং এর সব বলেছি, গ্রাফটিং এর ভিডিওটা আমি এখানে জুড়তে পারতাম কিন্তু এখন জুড়বো না, আমি ট্রেনিং এর ভিডিওটা অবশ্যই জুড়বো এর সাথে, কিন্তু গ্রাফটিং এর ভিডিওটা আপনারা দেখে নেবেন। ওখানে এপিকটাইল গ্রাফট বলে একটা গ্রাফট হয় বা স্টোন গ্রাফট, যে আঁটিটা লেগে রয়েছে সেখান থেকে একটা ডাল বেরিয়েছে, কাণ্ড বেরিয়েছে, তাতেই গ্রাফট করে দিচ্ছে একদম নরম ডাল, আঁটি রয়েছে তাতে, মানে অর্থাৎ একটা বীজের অঙ্কুরোদ্গম হওয়ার 3 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে তাতে আমি গ্রাফট করছি, সেটা হচ্ছে এপিকটাইল গ্রাফট। সেই এপিকটাইল গ্রাফট যদি করতে চান বীজের গাছে, তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে অঙ্কুরোদ্গমের। যদি আপনি ধরুন এমন একটা ভ্যারাইটি থেকে আপনি বীজ নিতে চাইছেন যে ভ্যারাইটিটা আগস্টে ফল হওয়া শেষ হয়, তাহলে আপনি আগস্টের মিডিল নাগাদ শেষ হলে আপনি বীজটাকে প্রিপেয়ার করতে করতে আরো ধরে নিলাম 10 দিন 15 দিন সময় লাগবে, শুকিয়ে 4-5 দিন শুকালেন বা 1 সপ্তাহ শুকালেন আঁটিটাকে, তারপরে তাকে জিব্রাইলিক অ্যাসিডে ভেজালেন, নাও ভেজাতে পারেন, এমনিও পুঁততে পারেন, ধরুন আরো 15 দিন, তাহলে আপনি আগস্টের শেষে অর্থাৎ সেপ্টেম্বরে বীজটাকে পুঁতলেন, তাহলে পরের বছর জুন জুলাইতে আপনি তাকে গ্রাফট করতে পারেন। অর্থাৎ রাফলি বলা যেতে পারে 7 থেকে 8 মাস সময় লাগে একটা গাছ, একটা রুট স্টক ম্যাচিওর হতে, বীজ থেকে ফোটা একটা গাছ ম্যাচিওর হতে, তারপরে তাতে যে গ্রাফট করা হয়, ভি গ্রাফট করা হয়, সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেখায়। এই কোন জায়গায় গ্রাফট করব, কখন করব, কিভাবে করব, সেটা গ্রাফটিং এর ভিডিওতে বিস্তারিত বলা আছে, এখানে সেটা বলে আমি আর বড় করব না। যদি কোথায় গ্রাফট করতে হয়, কোন জায়গায় করতে হয়, সবুজ জায়গায় না কালো জায়গায় না খয়েরি জায়গায়, সমস্ত কিছু আমি গ্রাফটিং এর ভিডিওতে কভার করে দিয়েছি, ওখানে দেখে নেবেন। এখানে এইটুকুই বলে দিলাম রুট স্টক সিলেকশনে, যে গাছটা 8 থেকে 9 মাস, 7 থেকে 8 মাস বয়স হলে তারপরই তাতে গ্রাফট করা সম্ভব হয়, যে কনভেনশনাল ভি গ্রাফট আমরা করি সেটা। এখানেই শেষ হলো আমাদের প্রথম পয়েন্টের দুটো সাব পয়েন্ট। প্রথম পয়েন্ট ছিল কি, যে গাছ সিলেকশন, তার মধ্যে বাজার থেকে যারা কিনবেন নার্সারি থেকে তাদের জন্য বলে দিয়েছি, এইবারে বললাম যারা নিজেরা তৈরি করবেন রুট স্টক সিলেকশন। এইবারে আমাদের দ্বিতীয় পয়েন্টে চলে আসবো আমরা, পট সিলেকশন। পট সিলেকশন, কোন পাত্রে গাছ লাগাবো, কোন ধরনের মেটেরিয়াল পাত্রে থাকা উচিত, মাটির পাত্র, মাটির টব, না জিও ফেব্রিক, না প্লাস্টিক, না ফাইবার, কি ধরনের পটে, না সিমেন্ট, কোন ধরনের পটে আমরা গাছ লাগাবো যার ফলে গাছটা ভালো রেজাল্ট দেখাবে। জেনে নেওয়া যাক হাউ টু পট দেম
অ্যান্ড পট সিলেকশন। পট সিলেকশনটা বলে দিয়ে কি করে আমরা লাগাবো সেটাতে চলে আসবো। পট সিলেকশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম, আপনি কত ইঞ্চি পটে গাছ লাগাবেন। কত ইঞ্চি পটে গাছ লাগাবেন সেটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। কেন নেই? আপনি নার্সারি থেকে একটা গাছ কিনলেন, সেটা 6 ইঞ্চি পটে লাগানো আছে, তার ক্ষেত্রে আলাদা। আপনি নার্সারি থেকে একটা গাছ কিনলেন, সেটা 8 ইঞ্চি পটে লাগানো আছে, তার ক্ষেত্রে আলাদা। কোনোটা 12 ইঞ্চিতে, কোনোটা 16 ইঞ্চিতে, কোনোটা চওড়া পটে, কোনোটা লম্বা পটে। অনেক ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে আপনি যখন কিনে আনছেন। যারা বাড়িতে কাজ করছেন তারা বীজটা লাগিয়ে সেই গাছটাকে বড় করছেন একটাই পটে, সেটা 8 ইঞ্চি, 6 ইঞ্চি দরকার নেই, 8 ইঞ্চি পটে বীজ থেকে চারা বেরোলো, সেই চারাটাকে আপনি 8 ইঞ্চি টবে লাগালেন। সেই 8 ইঞ্চি টবেই এখন 1 বছর রাখবেন, গ্রাফট করবেন, গ্রাফট ধরবে, বড় হবে, তারপরে পট চেঞ্জ করবেন। তো নার্সারি থেকে কেনা মানুষের সংখ্যাটাই বেশি। ওনাদের ক্ষেত্রে বলে দিই, পটের সাইজ ডিপেন্ড করবে আপনি কি ধরনের পটে গাছ কিনেছেন। আপনি যদি 8 ইঞ্চি পটে গাছ কেনেন তাহলে সব সময় সেই গাছটা আপনার বাড়িতে প্রাইমারিলি আপনি 10 ইঞ্চি পটে বসাবেন। যদি 10 ইঞ্চি পটের গাছ কেনেন তাহলে 12 ইঞ্চিতে, 12 ইঞ্চির কিনলে 14 ইঞ্চিতে। অর্থাৎ যে সাইজের পটে আপনি গাছটা কিনে এনেছেন প্রাইমারিলি ঠিক তার 2 ইঞ্চি বড় পটে আপনাকে গাছটাকে রোপণ করতে হবে। নার্সারি থেকে কিনে আনার অন্তত 1 মাস পরে, 30 দিন সময় লাগে অন্তত গাছটাকে অ্যাক্লামাটাইজ হতে, ওই জায়গায় মানিয়ে নিতে। তারপরে আপনি গাছটাকে রিপোর্টিং করতে পারেন। যত সাইজের টবে গাছটা কিনে এনেছেন তার ঠিক 2 ইঞ্চি বড় টবে লাগাবেন। সব সময় মনে রাখবেন, আগেও বলেছি এখানেও বলছি, আম গাছের ক্ষেত্রে কিন্তু লম্বা টব অনেক বেশি উপযোগী চওড়া টবের থেকে। প্রাইমারি কিছু বছরে, ইনিশিয়াল কিছু বছরে, প্রথম 2-3 বছরে আম গাছের ক্ষেত্রে সব সময় লম্বা ধরনের পট বেশি ভালো চওড়া পটের থেকে। এত কিছু যদি মাথায় না নিতে পারেন তাহলে যে আকারেরই পট পান, মোটামুটি যে সাইজের গাছ কিনে আনছেন, যে সাইজের পটে আছে তার থেকে ঠিক 2 ইঞ্চি বড় পটে আপনি লাগাবেন। এইবারে চলে আসছি মেটেরিয়াল। পটের মেটেরিয়াল কি হলে ভালো হয়? পটের মেটেরিয়াল সব সময় মাটি হলে সর্বশ্রেষ্ঠ। মাটির মতো মেটেরিয়াল আর একটাও হয় না। মাটির গাছের যা গ্রোথ হবে, মাটির গাছের যা হেলথ হবে, সেটা অন্য কোনো গাছে হবে না, অ্যাটলিস্ট বিগিনারদের জন্য। দ্বিতীয় মেটেরিয়াল সিমেন্ট। যদি কেউ সিমেন্টের পট তৈরি করতে পারেন, সেটা ভারী হবে ঠিক, ছাদের জন্য উপযোগী নয়। ছাদে অনেকে ছোট ছোট পট করে নেন, সিমেন্ট দিয়ে বানিয়ে নেন ফিক্স, সেটা অন্য ব্যাপার। তো মেটেরিয়াল হিসাবে সিমেন্ট বেস্ট, মাটির পরেই। 3 নম্বর জিও ফেব্রিক। জিও ফেব্রিক ভালো, কিন্তু জিও ফেব্রিকের রুটের স্ট্রাকচারটা কিন্তু মেনটেন হয় না, অর্থাৎ লেদলেদে। নিজস্ব কোনো তার মধ্যে কাঠিন্য নেই। কাঠিন্য না থাকার জন্য কোনো একদিকে একটুখানি মাটি নরম হয়ে গেল, সেই জায়গাটা দেবে গেল, কোনো একদিকে টপটা বেঁকে গেল, সেই শেপই নিয়ে নেবে। তো জিও ফেব্রিকে গাছ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে রুট ড্যামেজের চান্স কিন্তু থেকেই যায়। পটে মেটেরিয়াল হিসাবে সব সময় মাটি এবং তারপরে সিমেন্ট এবং তারপরে জিও ফেব্রিক। তারপরের পটিং মিডিয়া কি হতে পারে? প্লাস্টিক। প্লাস্টিকের আবার 2 রকম, একটা নর্মাল যে প্লাস্টিকেরটা আপনারা কেনেন সেটা হতে পারে, আর একটা হতে পারে ফাইনাল পটিং এর জন্য ড্রাম। যে পলিইথিলিনের ড্রাম পাওয়া যায়, পলিভিনাইলের যে ড্রাম পাওয়া যায়, বড় বড় জলের ড্রাম হোক নীল কালারের বা সবুজ কালারের, সেই ড্রামগুলোকে আপনারা নিতে পারেন। তারপরের মেটেরিয়াল যেগুলো খুব খারাপ মেটেরিয়াল, যেগুলো 1 বছর বা 1.5 বছর 2 বছরের বেশি টেকে না, সেটা হচ্ছে বস্তার মেটেরিয়াল। বস্তা সাদা রঙের দেখতে পাচ্ছেন, বা কালো রঙের যে প্যাকেটগুলো, এইগুলো হচ্ছে শেষে রাখবো। তার কারণ এই মেটেরিয়ালটা নিজস্ব কোনো ক্ষমতা নেই গাছটার রুটের শেপ মেনটেন করা। এইগুলোর 1 বছরের বেশি টেকে না। এইগুলোর
খুব একটা ভালো, জলের খুব একটা ভালো কেন বলবো, নীল, যে বাইরের ওয়েদারের সাথে নিজের টবের ভেতরের ওয়েদারের খাপ খাইয়ে নেওয়া, লিনতাপ ল্যাটেন্ট হিট ট্রান্সফার করা, এগুলোর মধ্যে নেই। তাই মাটির টবে কিন্তু সেটা সবচেয়ে বেশি আমরা ভালো দেখতে পাই। এছাড়াও আরো কিছু কিছু অ্যাকোয়াপনিক, হাইড্রোপনিকের জন্য নতুন ধরনের টব এসছে, এরোপনিক্স এর জন্য, যেগুলো রুটে যাতে হাওয়া লাগে, রুটে যাতে অক্সিজেন লাগে, তার জন্য ফুটো ফুটো টব এসছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু প্রাইমারিলি ছাদে করার জন্য আপনারা মাটির টব ব্যবহার করবেন। যদি আপনার মনে হয় মাটির টব খুব বেশি ভারী হয়ে যাচ্ছে, তাহলে জিও ফেব্রিক ব্যবহার করতে পারেন, কিন্তু মাটির টবের তুলনায় সবকিছুই ফিকা, মাটি বা সিমেন্ট। এই হলো মেটেরিয়াল। এর পরের পয়েন্ট, আমরা একটা টবে রিপোর্ট করলাম নার্সারি থেকে এনে, বছরে কবার রিপোর্ট করব বা গাছটাকে কখন পরিবর্তন করব। দেখুন, জেনারেল রুলে বলা চলে যে একটা গাছ প্রতি বছর অন্তত 2 থেকে 4 ইঞ্চি টবের সাইজ সেই গাছে বাড়াতে হয়। অর্থাৎ আপনি কিনে আনলেন 8 ইঞ্চিতে, আপনি প্রাইমারিলি বসালেন 10 ইঞ্চিতে, 1 বছর পর তাকে আপনি বসাচ্ছেন 12 ইঞ্চিতে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, ধরুন আপনি একটা গাছ কিনেছেন, তার হাইট 4 ফুট, 1 বছরে সেই গাছটা হয়ে গেল 6 ফুট, বা সেই গাছটার গোড়াটা মোটা হয়ে গেল, অনেক লম্বা হয়েছিল, আপনি তাকে ট্রেনিং করেছেন, গোড়াটা মোটা হয়ে গেল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু গাছের ওভারঅল গ্রোথ হয়েছে বলে আমরা ধরবো, এবং সেখানে 2 থেকে 4 ইঞ্চি টবের সাইজ আমরা বাড়িয়ে দেব। কিন্তু একটা গাছ আপনি কিনে আনলেন, কিনে এনে একটা টবে লাগালেন, 8 ইঞ্চি থেকে কিনে এনেছিলেন, 10 ইঞ্চি টবে লাগালেন, গাছের গ্রোথ হলো না, না তো সে লম্বায় বাড়লো, না তো সে মোটা হলো, তাহলে কি আপনি রিপোর্টিং করবেন? কখনো নয়। তাহলে আপনাকে ওই পটে আরো 1 বছর রাখতে হবে, এবং খেয়াল রাখতে হবে, হ্যাঁ এটাই আমাদের নেক্সট পয়েন্ট, খেয়াল রাখতে হবে ড্রেনেজ সিস্টেমের ওপরে। আপনারা অবাক হবেন, একটা গাছ বাড়বে কি বাড়বে না, তবে কতটা ভালো রেজাল্ট দেবে, তার 50% ডিপেন্ড করে সেই গাছের ড্রেনেজ সিস্টেমের ওপরে। আপনাকে বারবার জল দিতে হবে, সেগুলো আমি বলবো, কিন্তু জল যেন 1 থেকে 1.5 মিনিটের বেশি টবে না দাঁড়ায়। যদি সেটা দাঁড়ায় তাহলে কিন্তু সেটা রুট সিস্টেমের জন্য খুব ক্ষতিকারক। তাই জন্য সব সময় টবের তলার ফুটোটা মাটির টব বা সিমেন্টের টব হলে বড় হতে হবে, বা প্লাস্টিকের শক্ত হার্ড প্লাস্টিক হলে অনেক ফুটো করতে হবে। আর যদি জিও ফেব্রিক হয় সেটা থেকে তো জল বেরোতেই থাকে, তলাতে যেন কোনো আস্তরণ লাইকেন বা কোনো শ্যাওলার না পড়ে যায়, সেটাও কিন্তু জল আটকে দেয়, সেগুলো চেঁচে তুলে দিতে হয় জিও ফেব্রিক থেকে, লাইকেন বা কোনো কিছুর আস্তরণ পড়ে গেলে শ্যাওলার। টবের ড্রেনেজ সিস্টেম আমাদেরকে মেনটেন করতে হবে এমন ভাবে যাতে টবে 1 থেকে 1.5 মিনিটের বেশি জল না দাঁড়ায়। আপনি যা ইচ্ছা করুন, সেটা আমি পরের পয়েন্টে বলবো, সয়েল মিডিয়া কি হতে পারে, কিরকম ভাবে আমরা সয়েল মিডিয়া তৈরি করব, সেগুলো আমরা বলবো। কিন্তু তার আগে বলে দিই, আপনি যে মিডিয়াই ব্যবহার করুন না কেন, জল যেন 1 থেকে 1.5 মিনিটের বেশি টবে না দাঁড়ায়। পটিং সম্বন্ধে আমার লাস্ট পয়েন্ট, আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন, দাদা ফাইনাল পটিং কত ইঞ্চি টবে করব? ফাইনাল পটিং আপনারা করবেন, জেনারেলি মানুষ করে থাকেন 28 ইঞ্চি পটে, বা 100 লিটারের ড্রামকে অর্ধেক করে কেটে সেই ড্রামে ফাইনাল পটিং করে থাকেন। জানি এখানে অনেকে প্রশ্ন করবেন, দাদা তারপরে কি করব, তারপরে তো গাছ বাড়বে। বলবো আস্তে আস্তে সমস্ত বলবো। এই ছিল আমরা কি ধরনের পটিং মেটেরিয়াল ইউজ করব, কি শেপের ইউজ করব, তার সবকিছু। এইবারে আপনাদের মাথা ব্যথার প্রধান কারণ, সয়েল মিডিয়াতে আমরা কি মেশাবো, কত পার্সেন্ট কি মেশাবো, পার্সেন্টেজ গুলো কি কি হবে, সবকিছু নিয়ে শুরু করতে চলেছি আমাদের পরের পয়েন্ট, পটিং মিডিয়া।